বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 28শে জুন, রোজ শনিবার। আজকে আপনাদের সাথে আপনাদের কমেন্ট সেকশন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের যে অনুরোধগুলো রয়েছে, স্টকগুলো সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন, সেই স্টকগুলো সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন, তাদের সবাইকে বিশেষভাবে অনুরোধ করব, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এছাড়াও আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে, সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। আমি অবশ্যই আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলবো। এছাড়াও প্রতিনিয়ত আমাকে শোনেন, তাদেরকেও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের যদি অনুরোধের স্টক থাকে, সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। আমি সেগুলো নিয়েও আপনাদের সাথে আলোচনা করব। আমার এই চ্যানেলটি মূলত আপনাদের যে স্টক সম্পর্কে জানার আগ্রহ থাকে এবং যে স্টক সম্পর্কে আপনারা জানতে চান সামনের দিনগুলোতে কি ধরনের পারফর্ম করবে, আমি মূলত সেই সকল স্টক নিয়ে আপনাদের সাথে কথা বলি। সুতরাং আপনারা যত বেশি কমেন্ট সেকশনে কমেন্টস করবেন, আমি তত বেশি আপনাদের স্টক নিয়ে আলোচনা করব। তো আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। প্রথমেই আপনারা যে অনুরোধের স্টকটি নিয়ে আমার কাছে জানতে চেয়েছেন, সেটি হচ্ছে নাভানা ফার্মা, যেটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। নাভানা ফার্মা নিয়ে এর আগে আমি কয়েকবার আলোচনা আপনাদের করেছিলাম। তখন নাভানা ফার্মার একটা প্রাইস অ্যাকশন আমরা কিন্তু পেয়েছিলাম 43-44 জোন থেকে। নাভানা ফার্মা কিন্তু 60-62 এই জায়গাতে নাভানা ফার্মা প্রাইস অ্যাকশন করেছিল। সেটা ছিল মার্চ এপ্রিলের দিকে। পরবর্তীতে আমরা মাঝে মাঝে মে জুনেও আমরা মাঝে মাঝে আপনাদের সাথে নাভানা ফার্মা নিয়ে কথা বলেছি। নাভানা ফার্মার বর্তমান যে তার লাইফ সার্কেল, সেখানে আমরা নাভানা ফার্মাকে সম্ভাবনাময় এবং প্রাইস অ্যাকশনে আসার জন্য সে চেষ্টা করছে, সেটা খুব সহজেই বলতে পারি। নাভানা ফার্মার স্টকটির সব থেকে বড় সেটি হচ্ছে স্টকটি ভালো ক্যাশ ডিভিডেন্ড দিয়ে থাকে। একই সঙ্গে এই স্টকটিতে ফরেন ইনভেস্টর জয়েন রয়েছে। আমরা স্টকটি থার্ড কোয়ার্টার ইপিএস, পি রেশিও, ন্যাব যেটাই বলি না কেন, খুব চমৎকার। স্টকটির এই 54-55 এই লেভেলটা মানে ব্রেকআউট করা ছিল খুব ইম্পর্টেন্ট। তো সেটি সে করেছিল মে মাসের দিকে, এপ্রিলের দিকে, এবং সে 61 টাকা 40 পয়সা রিসেন্ট হাই করে আবার কারেকশন জোনে রয়েছে। ডাব্লু প্যাটার্ন আকৃতিতে বিভিন্ন সময় প্রাইস অ্যাকশনের চেষ্টা করেছে। মার্কেট কারেকশন জোন থাকার কারণে আমরা নাভানা ফার্মাকে সেভাবে আর তার প্রাইসটাকে ধরে রাখতে দেখিনি। এখন সে গ্র্যাজুয়ালি ভলিউমটাকে বৃদ্ধি করার চেষ্টা করছে। গত দিনের যে হাইটি ছিল আপনারা দেখেছেন যে 50 টাকা 50 পয়সা, বাট ক্লোজটা সে কিন্তু দিয়েছে 50 টাকা 40 পয়সা। এইখানে ক্লোজটা খুব ইম্পর্টেন্ট, এবং এই ক্লোজটা যদি সে 51-52 টাকার উপরে যদি আবারও দিতে পারে, তাহলে আমরা খুব অল্প সময়ের মধ্যে 55 থেকে 56 টাকা এই জায়গাতে স্টকটিকে দেখব। যেহেতু তার বাই সিগন্যাল রয়েছে, ভলিউমটাও বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে, এবং একই সঙ্গে হিস্টোগ্রামের বার, এমএসিডি, মুভিং এভারেজ সবকিছুই স্টকটিতে এখন পর্যন্ত পজিটিভ। সুতরাং যাদের কাছে রয়েছে বা যে সকল বিনিয়োগকারী ভাই বোনেরা জানতে চেয়েছেন, তাদেরকে আমি বলবো যে 52 টাকা আশেপাশে একটা ক্লোজ, এবং সেখান থেকে 56 টাকা এই জায়গাটা একটা প্রাইস অ্যাকশন জোন থাকবে, এবং পাশাপাশি প্রফিট টেকিং জোনও থাকবে, এবং সেটাকে সাকসেসফুল ব্রেকআউট করলে 61 এবং পরবর্তীতে নতুন করে আবারও আমরা স্টকটিতে আবারও প্রাইস অ্যাকশন দেখব। তো ফার্মাসিউটিক্যাল সেক্টরের যেহেতু মুভমেন্ট রয়েছে, সেহেতু আমরা এটা প্রত্যাশা করতেই পারি, এবং একই সঙ্গে মার্কেটের মুভমেন্টটাও অর্থাৎ আমাদের ইন্ডেক্সের যে মুভমেন্ট, সেটাও খুব জরুরি। তো সবকিছু বিবেচনায় বলতে পারি, মার্কেট যদি পজিটিভ রোল প্লে করে, তাহলে নাভানা ফার্মা অবশ্যই তার কাঙ্ক্ষিত যে প্রাইস অ্যাকশন সেখানে আমরা দেখতে পাবো। অগ্নি সিস্টেম খুব চমৎকার একটি আইটি সেক্টরের স্টক, নিঃসন্দেহে প্রাইস অ্যাকশনে রয়েছে, বাট রিসেন্টলি মার্কেট ডাউন ট্রেন্ডের সঙ্গে সঙ্গে সে কারেকশন জোনটাও ছিল, বাট এই যে 2-3 দিন আমরা মার্কেটটাকে পজিটিভ দেখেছি, সেখানে কিন্তু আমরা অগ্নি সিস্টেমকে প্রাইস অ্যাকশনে দেখিনি। গত দিনেও সে 27 টাকা 10 পয়সায় ক্লোজ করেছে। আমরা কিন্তু অগ্নি সিস্টেমের মে মাসের শুরুতে অগ্নি সিস্টেম নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম, যদি আমার ভুল না হয়।
তো পরবর্তীতে অগ্নি সিস্টেম কিন্তু মে এবং জুনের মাঝামাঝিতে কিন্তু অগ্নি সিস্টেম একটা প্রাইস অ্যাকশন করেছিল এবং সেখানে 3-4 টাকা 5 টাকার মতো একটা গ্যাপ তৈরি করে। এখন অগ্নি সিস্টেমের প্রিডিকশন আমার কাছে যেটি ছিল যে এটি 60 টাকা 26 টাকা 60 পয়সা থেকে 27 টাকার মধ্যে একটা কারেকশন জোন তৈরি করবে এবং সেই কারেকশন জোনটা শেষ করে আবারও সেই প্রাইস অ্যাকশনে ফিরবে। বাট এই হিস্টোগ্রামের বারগুলো কিন্তু বলছে যে সে আরো একটু কারেকশন জোনে আসবে এবং সেক্ষেত্রে তার এখানে দেখেন যে 3 ইনসাইডার ডাউন ট্রেন্ড যেটি করছে সেটি কিন্তু খুব ছোট ছোট অর্থাৎ 10 পয়সা 20 পয়সার একটা কারেকশন জোন। তো এই কারেকশন জোনে আমার কাছে মার্কেট এই স্টক সম্পর্কে যদি বাই সিগনালে সংক্ষিপ্ত এবং শক্তিশালী বাই সিগন্যাল এই মুহূর্তে নেই, কারণ স্টক আমরা মুভিং এভারেজ এবং প্রাইস অ্যাকশন কিন্তু প্রায় কাছাকাছি অবস্থান করছে। সেক্ষেত্রে 25 টাকা 50 পয়সাটা 25 টাকা 80 পয়সা ইভেন 25 টাকা 20 পয়সা এই জায়গাটায় একটা কারেকশন জোন আমরা দেখতে পাবো। বাট এইখানে দু একটি গ্রিন ক্যান্ডেল থাকলেও সেটি কিন্তু খুব বেশি বড়সড় মুভমেন্টের ইঙ্গিত দেয় না। সুতরাং আমি আপনাদেরকে এটুকুই বলতে পারি যে এই 25 টাকা 80 পয়সা থেকে 25 টাকা 20 পয়সা এই জায়গাতে কারেকশন জোনটা এই অগ্নি সিস্টেম ক্রিয়েট করবে এবং সেখানটাতে মূলত এন্ট্রি নিলে আপনাদের জন্য ভালো হবে। আচ্ছা, এরপরে এনআরবি এনআরবি ব্যাংক, আমরা এনআরবিসি ব্যাংক নিয়ে কথা বলেছিলাম। আজকে আমার কোনো এক ভাই এনআরবি ব্যাংক নিয়ে জানতে চেয়েছেন, আমরা একটু এনআরবি ব্যাংকটা নিয়ে একটু কথা বলি। দেখেন এনআরবি ব্যাংকের অবস্থা যেটি সেটি হচ্ছে তার ভলিউমগত সমস্যা। সেটা এর আগেও আমরা এনআরবি ব্যাংক নিয়ে বলেছিলাম যে এনআরবি ব্যাংক পূর্বে যখন তার পাবলিক হোল্ডিং 27-28 কোটি ছিল, এখন হয়তো 29 কোটির বা 28 কোটি 50 লক্ষ এই ধরনের 28 কোটি 50 লক্ষ এরকমই হবে হয়তো। তো এইখানে এনআরবি ব্যাংকটা দেখেন খুব সুন্দর করে একটা প্যাটার্ন তৈরি করার চেষ্টা করছে। হ্যাঁ, এই প্যাটার্নটা আমার আমার কাছে যেটি মনে হয় যে একটা ব্রেকআউট দরকার প্যাটার্নের এবং সেই ব্রেকআউটটা হয়তো আগামী দিনে আমরা স্টকটিকে দেখতে পাবো বা আরো একটু কারেকশন জোন আসলে সেই প্যাটার্নটা করবে। যেহেতু সেই দিন ভলিউম পেয়েছে একই সঙ্গে গত দিনের হাইয়ের উপরে ক্লোজ দিয়ে 10 টাকা 30 পয়সার উপর যদি আমরা এখানে স্টকটিকে ক্লোজ করতে দেখি বা সে যদি ক্লোজ করে তাহলে 11 টাকা 50 পয়সা এই জায়গাতে আমরা এনআরবি ব্যাংককে দেখতে পাবো। যেহেতু শক্তিশালী একটা বাই সিগন্যাল স্টকটিতে রয়েছে, একই সঙ্গে ভলিউম পেয়েছে, আশা করি স্টকটি এই 9 টাকা 50 পয়সা থেকে 11 টাকা 50 পয়সা এই জায়গাটা বিনিয়োগকারীদের প্রফিট টেকিং কারেকশন জোন বা সেল প্রেশার যেটাই বললেন সেখানে সে ফেস করবে। তো ব্যাংকিং সেক্টরের মুভমেন্ট রয়েছে, কিছু কিছু সেক্টরের ব্যাংকিং সেক্টরে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট মুভমেন্ট। জুন মাসের শুরুতেই 10 20 30 পয়সার ছোট ছোট মুভমেন্ট আমরা এনআরবি ব্যাংকে দেখেছি। সুতরাং যাদের রয়েছে তাদেরকে আমি বলবো যে ভলিউমটার দিকে অবশ্যই নজর রাখবেন। 5 কোয়ার্টার ইপিএস ভালো আসছে, ব্যাংকিং সেক্টর মার্কেট পজিটিভ থাকলে অবশ্যই স্টকটি এই 11 টাকা 50 পয়সা এই জায়গাটাতে আমরা স্টকটিকে দেখতে পাবো। আলোচনার মাঝে আবারও আপনাদেরকে একটু ইন্টারাপ্ট করি, সেটি হচ্ছে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি এবং বিশেষভাবে অনুরোধ করছি। আমরা যেহেতু একটা নির্দিষ্ট সেক্টর নিয়ে কাজ করি, নির্দিষ্ট সেক্টর নিয়ে আমাদের সাথে ভিডিও নিয়ে কথা বলি, আলোচনা করি, সুতরাং এই চ্যানেলটি কোনো বিনোদন প্রেমী চ্যানেল না। এখানে মূলত সচরাচর যারা মার্কেটে রিলেটেড অর্থাৎ মার্কেটে বিনিয়োগের সঙ্গে থাকেন তারাই শুধু মূলত আমাদের দর্শক। সুতরাং আমাদের ভিউ কম হবে এটা স্বাভাবিক, আমাদের লাইক শেয়ার কমেন্টস কম হবে এটাও স্বাভাবিক, কারণ যেহেতু আমরা এডুকেশনাল মূলক কথাবার্তা বলে থাকি, শিক্ষামূলক কথা বলে থাকি, সেক্ষেত্রে আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, যেহেতু আমরা সকল অ্যানালিস্টই আপনাদেরকে জানানোর চেষ্টা করি, কষ্ট করে কথা বলি, সময় বের করে নিতে হয়, এডিটিং করতে হয়, অনেক কিছুই করতে হয়। সেক্ষেত্রে আপনারা যদি একটু কষ্ট করে আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আমাদের একটু কষ্টের জায়গা থেকেই যায়। সুতরাং আমি কোনো অভিযোগ বা সেই ধরনের কোনো কিছুই করছি না, জাস্ট শুধু আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন, আমি সেটি নিয়ে অবশ্যই কথা বলবো। শাসা ডিনিস নিয়ে আমরা যদি টেক্সটাইল সেক্টরে
স্টক নিয়ে কথা বলি, তাহলে স্টকটি বেশ ভালো এবং স্টকটির ন্যাব যথেষ্ট পরিমাণে ভালো। ফার্স্ট কোয়ার্টার ইপিএস এসেছে যেটি, সেটিও খুব চমৎকার এসেছে। একই সঙ্গে ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রিটাও খুবই চমৎকার, 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। পাবলিক হোল্ডিংও 4.5 কোটির মতো শেয়ার। এই যে আরএসআই যেটি বেড়েছিল, যে প্রাইস অ্যাকশনটা হয়েছিল হাই, এই হাইয়ের পরে কিন্তু সে একটা ভালো কারেকশন দিয়েছে, অর্থাৎ 19 টাকা 60 পয়সা সে কারেকশন দিয়েছে এবং এইখানটাতে সে কিন্তু লো করেছিল অনেক বেশি। আপনারা যদি দেখেন যে 16 টাকা লো থেকে 19 টাকা। তো যাই হোক, এইখানে এখন পর্যন্ত সেল সিগন্যাল রয়েছে। স্টকটিতে হাইয়ের উপরে ক্লোজ করছে, বাট এখানে যেটি বলার সেটি হচ্ছে যে তার ক্যান্ডেল প্যাটার্নটি অনেক একটু শ্যাডো রয়েছে এবং দুর্বল রয়েছে। এখান থেকে আমার কাছে যেটা এখন পর্যন্ত মনে হচ্ছে যে 17 টাকা 50 পয়সা থেকে 17 টাকা 40 পয়সা, খুব ছোট ছোট কারেকশন স্টকটিতে থাকবে এবং এই কারেকশনটি তার সেল সিগন্যালের কারণেই হচ্ছে। মার্কেট পজিটিভ মুভমেন্টে যেহেতু আস্তে আস্তে আসার চেষ্টা করছে, টার্নওভার বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে আমরা স্টকটিকে এই এই মুহূর্তে আমরা 18 টাকা আশেপাশে স্টকটিকে পাবো। হ্যাঁ, 18 টাকা 30 পয়সা বা এর আশেপাশে স্টকটিকে দেখতে পাবো, বাট এখানে হয়তো খুব বেশি প্রফিট টেকিং জোনের চাপ থাকবে না। এখান থেকে আপনারা হিস্টোগ্রামের বারটি দেখতে পাচ্ছেন, ধূসর এবং ছোট হয়ে আসে। তো অরেঞ্জ রেখা, অর্থাৎ এমএসিডি অরেঞ্জ এবং ব্লু রেখাও কিন্তু মুখোমুখি অবস্থান চলে যাচ্ছে। প্রাইস অ্যাকশনটা এবং ভ্যালু, মার্কেট ভ্যালু, সেটিও কিন্তু প্রায় কাছাকাছি চলে গিয়েছে। তো সুতরাং আমরা হয়তো আর একদিন বা একদিনের মধ্যে এখানে বাই সিগন্যাল দেখতে পাবো। তো সেই বাই সিগন্যালে আমরা আশা করি যে শাসা জেমিনি সেখান থেকে বের হয়ে এসে বাই সিগন্যালে যাবে এবং সেখান থেকে আবারও সে প্রাইস অ্যাকশনটা শুরু করবে। তো প্রাথমিকভাবে 18 টাকা 30 পয়সা, এরপরে যদি সে প্রাইস অ্যাকশন ধরে রাখে এবং সিগন্যালে বাই সিগন্যাল ফিরে আসে, তাহলে আমরা এটাকে আরো ভালো প্রাইস অ্যাকশনে দেখতে পাবো। আর এন্ট্রি জোন যেটি, সেখানে আমি বললাম যে 17 টাকা 40 পয়সা থেকে 17 টাকার আশেপাশে মূলত স্টকটি ঘোরাফেরা করবে। আপনারা এই জায়গাতে স্টকটি এন্ট্রি নেবেন। আচ্ছা, লেগাসি ফুটওয়্যার, এই স্টকটি নিয়ে আপনারা জানতে চাচ্ছেন। আসলে লেগাসি ফুটওয়্যার নিয়ে আমরা ঈদের 1 মাস আগে লেগাসি ফুটওয়্যার নিয়ে কথা বলেছিলাম এবং বলেছিলাম যে এই লেগাসি ফুটওয়্যার, অ্যাপেক্স ফুড, হ্যাঁ, এগুলো নিয়ে মূলত তখন কয়েকবার কথা বলেছিলাম, বাট এটা আমরা রিসেন্ট কথা বলিনি। লেগাসি ফুটওয়্যার নিয়ে আমরা রিসেন্ট কথা বলিনি, বাট এটার প্রাইস অ্যাকশন হয়ে গিয়েছে, বেশ ভালো প্রাইস অ্যাকশন হয়েছে। অনেক সময় অনেক দেখেছিলাম লেগাসি ফুড যখন ওপেনলি 10 টাকা ছিল, হ্যাঁ, সেখান থেকে লেগাসি ফুডের মানে এত ভালো প্রাইস অ্যাকশন করে এবং আমার মনে আছে 100 টাকারও উপরে ছিল তখন লেগাসি ফুডটা। তো এটা 52 সপ্তাহে 32 টাকা লো ছিল, সেখান থেকে 74 টাকা হাই করেছিল। এখন গত দিনের যে ভলিউম, সেখানে আনইউজুয়াল ভলিউম বলবো না, কন্টিনিউয়াস ভলিউমই বলবো। প্যান্ডেল প্যাটার্ন ট্যাটার্ন যা কিছু আছে সব কিছু মিলিয়ে আমি মনে করি যে লেগাসি ফুটওয়্যারের সামনের সময়টা আরো ভালো আসবে, বাট এই মুহূর্তে আরএসআইটা বেড়ে গিয়েছে স্বাভাবিকভাবে। তো 58 টাকা, এখানে আমরা 62 টাকায় একটা ভালো সেল প্রেসার দেখতে পারবো স্টকটিকে। তো এখন পর্যন্ত কিন্তু সে সেভাবে ভলিউমটা কিন্তু খুব বেশি ক্যারি করেনি। হ্যাঁ, আপনারা দেখেছেন যে সে ভলিউমটা কিন্তু খুব বেশি ক্যারি করেনি, যদিও তার 1 কোটি 50 লক্ষের মতো শেয়ার রয়েছে, তারপরেও কিন্তু সে ভলিউমটা কিন্তু সেভাবে আমরা দেখতে পাচ্ছি না। ভলিউমটা কিন্তু আরো হওয়া উচিত। তো এখানে হাত বদল হচ্ছে কিনা বা কেউ নিজেদের মধ্যে বাই সেল হচ্ছে কিনা, সেটাও আমাদেরকে দেখতে হবে। তবে সাধারণ বিনিয়োগকারীকে আমি এটুকু বলবো যে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এই লেগেসি ফুটওয়্যারের ক্ষেত্রে। আর এই মুহূর্তে এটাকে এন্ট্রি জোন না ধরে কারেকশন জোন আসার আগ পর্যন্ত আপনারা স্টকটিতে এন্ট্রি নেবেন। আর যেটি বললাম যে 62 টাকা, এই জায়গাটা আমরা স্টকটি ধরে নিচ্ছি যে তার পরবর্তী প্রাইস অ্যাকশন জোন। আচ্ছা, এরপরে আমরা একটা ভালো আরো বেশ কিছু ফান্ডামেন্টাল স্টক নিয়ে আপনাদের অনুরোধ রয়েছে। আমরা সেই স্টকগুলো একটু সংক্ষিপ্ত সহকারে যদি আলোচনা না করি, তাহলে আলোচনা আরো বেশি দীর্ঘ হয়ে যাচ্ছে। তো আমরা একটু চেষ্টা করি সেদিকেই যাওয়ার। আমরা এমজেএলবিডি যেটা রয়েছে, আমরা এমজেএল বাংলাদেশ লিমিটেড, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে খুব ভালো ফান্ডামেন্টাল স্টক, খুব চমৎকার ভাবে যাচ্ছে। হ্যাঁ, এবং প্রাইস অ্যাকশনের খুব ভালো একটা জোন কিন্তু সে রয়েছে এবং এই জোনে
টাকা পর্যন্ত আমরা তাকে প্রত্যাশা করছি এবং ছোট ছোট কারেকশনের মধ্যে দিয়ে সে হয়তো সেই জায়গায় চলে যাবে। তবে স্টকটির RSI বাড়ার জায়গা রয়েছে, আপনারা জানেন 65 তে 70-এর আশেপাশে 70 ক্রস করবে এবং সেখানে আমরা স্টকটির এই জায়গাটা অর্থাৎ 96, 95, 96, 97 এই জায়গাটা আমরা স্টকটিকে দেখতে পাবো। সুতরাং যাদের বাই রয়েছে 91 বা 90 তারা অবশ্যই ছোট প্রফিট টেক করবেন আর বাই সিগন্যালটা লক্ষ্য রাখবেন। সেল সিগন্যালটাও দেখবেন যে সেখানে সেল করে কিনা। অনেকে সেল করে যদি বের হয়ে আসে তাহলে সেটিও আপনারা লক্ষ্য করবেন। স্টকটির ডিভিডেন্ড হিস্ট্রিটা খুবই ভালো আর এখন এই মুহূর্তে তার সাপোর্ট জোন হচ্ছে 92.50 এবং আগামী দিনে স্টকটি আরো ভালো প্রাইস অ্যাকশন করবে, কারণ সে এই যে হাইটা করেছিল সেই হাইয়ের উপরেই কিন্তু ক্লোজ দিতে। সুতরাং আমরা অবশ্যই এই স্টকটিকে আবারও এই 96-97 এই জায়গাটাতে দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে ইসলামী ব্যাংক। এই ইসলামী ব্যাংক নিয়ে একটু জানতে চাচ্ছেন কোনো এক ভাই, আমরা একটু ইসলামী ব্যাংক নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। ইসলামী ব্যাংকের অবস্থা দেখেন, তার সার্কেলটা যদি আমরা একটু দেখি, এই জায়গাতে আমার বাই ছিল এক সময়। হ্যাঁ, আমরা এই সময়তে একটা বাই ছিল, বাট তারপরে আমি আরেক জায়গায় বাই করেছিলাম ইসলামী ব্যাংকে, সেটা রিসেন্ট টাইমেই হবে। হ্যাঁ, এই যে এই জায়গাতে আমি বাই করেছিলাম। এই যে ডাউন ফ্লো ছিল, এখানে অনেক বড় ডাউন ফ্লো ছিল দেখেন। আমরা ইসলামী ব্যাংকে 41 এবং সেখান থেকে আমার বাই ছিল মনে হয় 33-এ, এই টাইপের একটা বাই ছিল। পরে আমি কিন্তু আবার বের হয়ে গেছিলাম এবং এইখানে আমি আবার বের হয়ে গেছিলাম, মানে আমি লাভ করতে পারিনি, হয়তো 80 পয়সা কি 30 পয়সা এরকম একটা ই ছিল। পরে আমি কিন্তু বের হয়ে গিয়েছি দেখেন। তারপরে কিন্তু আপ ট্রেন্ডে গিয়েছিল। হ্যাঁ, আপ ট্রেন্ডে গিয়েছিল, অর্থাৎ আমি নিজেও একটা অ্যানালিস্ট হয়ে ধরতে পারিনি। কেন ধরতে পারিনি দেখেন, এখানে ডাউন ট্রেন্ড, দীর্ঘ ডাউন ট্রেন্ড আমরা যেটা করে থাকি যে শেয়ার যখনই দেখি যে বায়ারদের আধিপত্য কম তখনই আমরা বের হয়ে যাই। তো এইখান থেকে বের হয়ে আসার পরে সে আবার আপ ট্রেন্ডে যায়, যাওয়ার পরে আবার দেখেন থাপ করে নেমে আবার কিন্তু একেবারে সাইডওয়েজ মুভমেন্ট দেবেন। ডাউন ট্রেন্ডে এখন যে অবস্থাতে রয়েছে সেখানে খুব বেশি প্রাইস অ্যাকশনটা কিন্তু করেনি। তো এখন ইসলামী ব্যাংক নিয়ে আমি বলবো যে অপেক্ষা করতে হবে, বাই সিগন্যাল রয়েছে দীর্ঘদিন ধরেই। এখানে আমার আমার কাছে যেটি মনে হয় যে ব্যাংকিং সেক্টরের মুভমেন্ট আসলে সেটি তো অবশ্যই তা ভালো করবে। তাছাড়াও ইসলামী ব্যাংকের আমরা এককভাবে প্রাইস অ্যাকশন করতে দেখেছি পূর্বে। এখন এই মুহূর্তে ইসলামী ব্যাংকের ফান্ডামেন্টালি কোনো সমস্যা নেই বা কোনো খারাপ কোনো কিছু নিউজ এখন পর্যন্ত নাই। তো যেহেতু তার থার্ড কোয়ার্টার ইপিএসটা খারাপ এসেছে, তো সে মতে ডিভিডেন্ডের তেমন কোনো কিছু হয়নি। সবকিছু মিলিয়ে পাবলিক হোল্ডিংও খুব বেশি না। তো একসময় আমরা আমাদের কাছে এখন যেটা মনে হচ্ছে যে একটু সময় নিবে। একটা বড় প্রাইস অ্যাকশন হয়েছে, তো সেই প্রাইস অ্যাকশনের যে একটা প্রভাব সেটা কিন্তু মনে হচ্ছে এখন পড়তেছে। তো এই প্রভাবটা হয়তো এই জুন জুলাই এই পর্যন্ত আমরা হয়তো স্টকটিকে দেখবো। জুন যেহেতু, সে জুলাই মাসটা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে ইসলামী ব্যাংকে, এবং মাঝে মাঝে হয়তো আমরা কিছু গ্যাপ পাবো। তো এই মুহূর্তে আমি মনে করি যে এন্ট্রি না নিয়ে স্টকটি অবজার্ভ করা, আর যাদের বাই রয়েছে তাদের তো ভিন্ন ব্যাপার, বাট অবজার্ভ করেন। এই মুহূর্তে ইসলামী ব্যাংক নিয়ে আমি মনে করি যে এন্ট্রি না নেওয়া থেকে এই আপনাদের অবজার্ভ করতে হবে, এবং বাই সিগন্যালটা সরে যাওয়ার পরে সে সেল সিগন্যালে আসলে আসার পরে কি ধরনের আচরণ করে সেটি আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, ইউনিক হোটেল খুব চমৎকার একটা অবস্থায় রয়েছে। ইউনিক হোটেল নিয়ে খুব বেশি আলোচনা করব না। ইউনিক হোটেলের 35 টাকা 36 টাকার উপরে একটা মানে ক্লোজ দিলে আমরা 40 টাকার আশেপাশে ইউনিক হোটেলকে দেখতে পাবো। RSI হিস্টোগ্রাম বা MACD সবকিছুই খুব চমৎকার, ভলিউমটাও পাচ্ছে, 2 দিনের ভলিউম ভালো আছে, এবং আবার যদি এই ভলিউমটা যদি ক্যারি করে তাহলে কিন্তু এই ইউনিক হোটেল আরো ভালো প্রাইস অ্যাকশনে ফিরবে। আর কারেকশন জোন 33 টাকা 50 পয়সা। এরপরে হচ্ছে আমরা ফরচুন নিয়ে কথা বলি। ফরচুনের কি অবস্থা? ফরচুন ডাউন ট্রেন্ড করেছিল, আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে। এইখানটাতে সে 14 টাকা 80 পয়সা, মানে 15 টাকা 20 পয়সার জোনটাকে সে সাকসেসফুল ব্রেকআউট করতে হবে, এবং ব্রেকআউট করে তারপরে 16 টাকার উপরে ক্লোজ করলে আমরা আশা করি সে একটা ভালো ফ্রি ফ্রি জায়গা পাবে প্রাইস অ্যাকশনের জন্য, এবং ফ্রি স্পেস পেয়ে যাবে প্রাইস অ্যাকশন, এবং সেক্ষেত্রে একেবারে টান আসে 18 টাকা এই জায়গাটাতে চলে যাবে। তো সেটা আসলে ডিপেন্ড করবে, যেটা
মার্কেটের পরিস্থিতির উপরে। তো এখন আমরা যেহেতু ইন্ডেক্স পরিস্থিতির উপরে আমরা ডিপেন্ড করি, সেহেতু ইন্ডেক্স পজিটিভ থাকলে অবশ্যই এই জায়গাতে স্টকটি থাকবে। আর ক্লোজ এই আপনার ফরচুনের যে সাপোর্ট জোন সেটি 14.50 থেকে 14.40। সিপাল চমৎকারভাবে যাচ্ছে, সিপাল নিয়ে অনেকবার কথা বলেছি। 55.40 এটা আবার ক্রস করবে, বাট এখানে যাওয়ার পরে আমি মনে করি যে এই জায়গাটা এখন পর্যন্ত কারোরই উচিত হবে না এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে। এন্ট্রি নিতে 48.50 এই জায়গাটাকে আগে দেখতে হবে যে সে আবার কারেকশন জোনে আসে কিনা, বাট কারেকশন জোন শেষ করার পরে আপনারা স্টকটিতে এন্ট্রি নেবেন। এখন পর্যন্ত বাই সিগন্যাল রয়েছে, বাট যেহেতু সে একটা বড় প্রায় মানে অসম্ভব প্রাইস কারেকশন করেছে, সে কারেকশন করে একই জায়গায় অনেক দিন ছিল, জেডে ছিল, ক্যাশ ডিভিডেন্ড নিয়ে নানাবিধ সমস্যার কারণে সে কিন্তু সেভাবে মাথা উঠে দাঁড়াতে পারেনি। তো এখন যেহেতু সময় এসেছে, ছোট ছোট প্রাইস করছে, ভলিউম পাচ্ছে, এখানে আনইউজুয়াল ভলিউম হয়ে গিয়েছে, সেল প্রেশার ছিল অত্যাধিক। আগামী দিনেও আমরা হয়তো এই স্টকটি এই যে 55.40 এই জায়গাটাতে একটা প্রাইস অ্যাকশন দেখে হয়তো কারেকশন জোনে দেখতে পাবো। সুতরাং এই মুহূর্তে আমি বলবো যে কারেকশন আসার আগ পর্যন্ত স্টকটি থেকে বিরত থাকবেন এন্ট্রি নিতে। তো এই হচ্ছে মূলত আজকের অনুরোধ স্টক এবং আপনাদের সাথে আলোচনা করা। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আলোচনাটি শুনেছেন। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। একই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।